পিকআপের ভাই সেলফটা বন্ধ না করে আমি যে কি অবস্থা আছি। আবার এই সাইডটা বেরোবো না, এই সাইডটা বেরোয় যাবো আজকে। তো যাই হোক, চলে গেল ছোট ভাই, আসলো একদিনের জন্য। ও নিতে আসছে গ্রাম থেকে রস নিয়ে, এখন খুলনায় গিয়ে রসের পায়েস বানিয়ে খাবে। তার কি হইলো আবার, কে জানি কি অসুস্থ হয়ে পড়লো, কোনো গ্যারান্টি নাই। তো এই পথে কতদিন যে চলাফেরা করছি, কতভাবে আসলে বলে বোঝাইতে পারবো না। আগে যখন আমি এই রোডে জব করতাম, তো প্রতিদিন আমার এই পথ দিয়ে আসা লাগতো, গিয়ে সোজা ইসলাম ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকাইতাম। আজকে কি পূজা? ও পূজা চলতেছে, সরি, হিন্দুদের কি একটা পূজা আছে, সনাতন ধর্মে যারা আছেন তাদের। মাঝে আমি একটা পিক পোস্ট করছিলাম, অনেকে দেখছেন পিকটা, আমি আসলে বুঝলাম না ওটা কেমন ধরনের। যাই হোক, এগুলো নিয়ে কথা না বলাই বেটার হবে, কেননা কারো ধর্ম নিয়ে কথা বলাটা ঠিক না। আমি আমার ধর্ম নিয়েই ব্যস্ত থাকি এবং নিজের ধর্ম পালন করা নিয়েই। মোটামুটি একটা ঠান্ডার একটা ভাব এখন লাগতেছে, শীতকাল আস্তে আস্তে চলে যাচ্ছে, তো তারপরেও এখন মোটামুটি একটা ঠান্ডার ভাব আছে। তো যখনই এদিকে আসি, আমার একটা মানে আমার এক ভাইয়ের কথা মনে পড়ে যায়। আসলে তাকে ভাই বলতেও আমার এখন লজ্জা মনে হয়। এখানেই বাড়ি, আমার চাচাতো ফুফু হয় আর কি, মানে সেই ফুফুর ছেলে আর কি। তো আমি যখন জব করতাম, ও আমাদের ওখানে গিয়ে আমাকে দেখিয়ে এক দোকান থেকে কিছু সরঞ্জাম নিয়ে সেগুলো মার্কেটে বিক্রি করে ওর মতো ভাগে যায়। তার জন্য আমাকে 3000 টাকা জরিমানা গুনতে হয়। তো আসলে ওই টাইমটা আমি 3000 টাকা দিছিলাম, ওর টাকা মানে ওর এই কর্মের কারণে আমার 3000 টাকা গুনতে হয়েছিল। তবে আমি সেটা আমার হয়তো খারাপ লাগে নাই, তবে আমার বেশি খারাপ লাগছিল এই জায়গা যে মানুষ এর মনটা করে কেমনে, একজনের কাছ থেকে কিছু জিনিস নিয়ে সেটা বিক্রি করে কেমনে কি করে মানুষ, এটা করে কেমনে আমি এটা বুঝি নাই। তো যাই হোক, ও যা করছে, ওর যেটা ভালো মনে হয়েছিল সেটাই করছে। আর এই বাইকটা নিয়ে আমার জীবনে প্রথম যে অ্যাক্সিডেন্ট হয় সেটা ওই যে পিছে যে মোড়টা রেখে আসলাম, স্বাগতমের মোড় বলে ওটা, ওখানে আমি দুইবারই লাগাইছি। ফার্স্ট 2বার লাগাই দিয়েছি ওইখানেই। কি বলবো, আমি মানে প্রথম যেবারটা অ্যাক্সিডেন্ট ঘটে আর কি, অ্যাক্সিডেন্ট বলতে কি মানে আমি খুব সজোরে বাইক চালিয়ে আসছিলাম, মানে আমার সাথে আমার যে সহকর্মী ছিল এবং সে আর আমি দুইজন 2টা বাইক নিয়ে মোটামুটি ওভারঅল স্পিডে আসতে গিয়ে হঠাৎ করে ওই মোড়ে এসে আমি যখন দেখি যে সামনে হঠাৎ 2টা গাড়ি ক্রস করতেছিল, তো ওখানে পিছনে আপনাদের দিকে কি বলে আমি জানি না, তবে আমাদের দিকে বলে যে লুসিমন, যেটা হচ্ছে বডি হচ্ছে আপনার দিয়ে করা কাঠের ফ্রেম। তো ওইটা হঠাৎ করে ব্রেক দিছে, তো আমি হঠাৎ করে যে ওর পিছনে লাগিয়ে দিয়েছিলাম। তো লাগিয়ে দেওয়ার পরে আমার সামনের যে হেডলাইটটা ছিল, তো হেডলাইটে একটা ডিপ হয়ে যায়, মানে টুক খেয়ে যাওয়ার এক কথা আর কি। তো ভাঙে নাই, কিন্তু ডিপ হয়ে গেছিল।
তো ওই হলো আমার প্রথম জীবনে মানে এই বাইক নিয়ে প্রথম ধাক্কাটা ওইখান থেকে। তারপর সেকেন্ড টাইম আমি যখন অ্যাক্সিডেন্ট করছি ওইখান থেকে সেমভাবে আমি এখান থেকে ফুল স্পিডে যাচ্ছি বাইক গেছার উদ্দেশ্যে। আমি এদিক দিয়ে বেরোয় যখন গেছি তখন স্বাভাবিক, ওই মোড়টাতে গিয়ে আমি করছি কি মানে ফুল স্পিডে 70-80-তে যে গিয়ে আমি যখন উঠি দুইটা মোড়, তো প্রথম মোড়ে আমি আমার স্পিড কমায় নিয়ে আসছি। দেন দ্বিতীয় মোড়ে যখন আমি ঢুকবো ঠিক তখনই আমি একটা বাউলি দিতে গেছি। তো বাউলি দেওয়ার আগেই দেখি নিচে যে আখের ছোলা আছে, আখের ছোলা নিচে মনে করেন আপনার সুন্দর করে বিছিয়ে কে জানি শুকাতে দিছে। তো সে আর ওটা তুলে নেয়। আর যেহেতু ওটা হচ্ছে রাত্রে হয়েছিল 7টা 7:30 দিকে, না তার সরি 7টার বেশি 8টার দিকে ঠিক তখন আমরা যাচ্ছিলাম। তো তখন ওই সময়টা ওখানে আখের ছোলা মানে নাচাচ্ছিল, আমি ওটা খেয়াল করি নাই যেহেতু সন্ধ্যার পরে মানে রাতের দিকে। আর হঠাৎ করে ওখানে যখন আমি বাউলিটা দিতে গেছি তো আমার পিছনের চাকা একবারে টাইনে মোটামুটি আমি 20-25 হাত আমি আর আমার সাথে যে ছিল দুইজনে খুব গভীরভাবে একটা আঘাত পাই। এবং সেই আঘাতে আমার ওই যে সামনের যে বাম্পারটা, ওই বাম্পারটা ভালোই মানে ঘষা খেয়ে মনে করেন মোটামুটি সিলে ছুটে চলে যায়। আর তার সাথে আমার যে ফোন ছিল রিয়েলমি ফোন, তো রিয়েলমি ফোনটা মনে করেন ডিসপ্লেটা উড়ে চলে যায়। মানে এত পরিমাণ ঘষা আমি পিছের সাথে খাই যে আমার এক সাইডে প্যান্ট তো নাই, আর ওর পাশাপাশি শুধু ফোনটা গেছে তাও না, ফোনটা তো নষ্ট হয়ে যায়। পাশে আমার যে মানে কোমরের নিচে ওখানে আমার পায়ে পুরা ছিলে মাংস, সাদা যে মাংসটা ওটা বের হয়ে যায়। তো ভিতরে অনেক ডিপলি ক্ষত হয়। তো ওই অ্যাক্সিডেন্টটা করছি আমি, সেকেন্ড অ্যাক্সিডেন্টটাও ওইখানেই করছি। দেন এই বাইকের পরে ওই দুইটা অ্যাক্সিডেন্টে হয়েছে আমার বড় বড়। তারপরে 3 নম্বর যে অ্যাক্সিডেন্টটা আমি করছিলাম সেটাও আমার এলাকায়। তো সেদিন আসলে ওই অ্যাক্সিডেন্টটা আমি আসলে মানে কিছু মনে করতেও পারি না, কেননা ওই দিন আমি একটু অন্য মনস্ক ছিলাম এবং ওই অ্যাক্সিডেন্টে যে আসলে আমার সাথে কী ঘটছে সেটা আমি জানিও না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, 3টা ঘটনাই খুব মানে অন্যরকম লেভেলের ঘটনা। তো তারপর থেকে আল্লাহর রহমতে আমি এই বাইকটা নিয়ে খুব সুন্দরভাবে যেখানে সেখানে যাই। আর ওই 3 নম্বরের পর থেকে আল্লাহর রহমতে আর কখনো কোনো দুর্ঘটনার শিকার হয় নাই। তবে এই বাইকটা অনেকবার স্লাইড করছে, অনেকভাবে স্লিপ টানছে, অনেকভাবে মানে আমার কাছে অনেক রকম আছে হয়েছে। তবে আল্লাহর রহমতে আজ পর্যন্ত আমি কখনো অ্যাক্সিডেন্টের ধারে যাই না। আজকে সকালবেলা ঘটনা ঘটছে কি হয়েছে, আমার দোকানের সামনে আমি দোকান থেকে আমার বাইকে মাত্রই উঠতে যাচ্ছি। তো তখনই একটা মনোটন বাইক, 2জন ছিল। তো পাশে কভার রোড দিয়ে একটা মোটরসাইকেল বের হয়। তো ওটা খেয়াল করতে হয় না, ও যথেষ্ট নর্মাল স্পিডেই ছিল, ওই 30-40 সামথিং এরকম, এর থেকে একটু বেশি হবে যেহেতু ফাঁকা রোড। হঠাৎ করেই একটা সাইড থেকে মোটরসাইকেল উঠে আসায় তারা কিছু বুঝে উঠতে না পড়ার আগেই মনে করেন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তো যে অ্যাক্সিডেন্টটা ওখানে ঘটে সেটা হচ্ছে ওর এখানে একটা ছোট্ট একটা মিস্টেক ছিল। বিশেষ করে আসলে ওই টাইমটাই তো আসলে কারোরই সেন্স ঠিক থাকে না এবং সেন্স কাজ করে না, যেহেতু অ্যাক্সিডেন্টের পূর্ব মুহূর্তে কিন্তু কেউই সেন্স ঠিক রাখতে পারে না, এটা স্বাভাবিক একটা বিষয় এবং খুব ইজি যে ব্যাপারটা আমরা জানি। তো ও করছে কি প্রথমবার একটা হার্ড ব্রেক দিছে, দেন ওই ব্রেকটা দেওয়ার কারণে ওর গাড়ি একটা লাফ দিছে। দেন ওই লাফ দেওয়ার পরে বেশ একটা স্লিপ টানছে। দ্বিতীয় ব্রেকটা ও ভুলটা তখনই হয়েছে, প্রথমবার কিন্তু ঠিকই বের হয়ে যাচ্ছিল, কিন্তু ও করছে কি দ্বিতীয়বারটা হঠাৎই মানে দ্বিতীয়বার যে ব্রেকটা ও দিছে ওই ব্রেকেই ও পড়ে গেছে। তো খুব খারাপভাবে পড়ে গেছে, এক হাতটা ক্লাস প্লেটে মানে ব্রেক আর হ্যান্ডেলবারের ভিতর দিয়ে বেঁধে ওর হাত ভেঙে যাচ্ছিল, এরকম একটা পরিস্থিতি। পা অনেকটা কেটে গেছে। তো আমি আবার এখানে একটু সুন্দর করে মলম লাগিয়ে দিলাম, দেন এক্সোসল দিয়ে একটু পরিষ্কার করে সুন্দর করে ওকে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে মোটামুটি
একটা পরিবেশ করে দুইটা ছেলেরে সুন্দর কত পরিষ্কার করে এবং ব্যান্ডেজ করে তারপর বললাম যে ভাই তোমরা যেখানে যাচ্ছ ওখানে আর যাওয়ার দরকার নেই, এখান থেকে বাসার দিকে যাও। দেন যে একটু ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু ওষুধ টষুধ খেয়ে যেন কী হয়ে যায়। তো বিষয়টা অ্যাক্সিডেন্ট জিনিসটা আসলে কারোর বলে কয়ে আসে না। অ্যাক্সিডেন্টটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। আপনি রাস্তায় চলতেছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টটা ঘটে যেতে পারে। তো এটা আসলে কারোর হাত নেই, এটা নিয়ে বেশি মাতামাতি না করাও বেটার। অনেকে অ্যাক্সিডেন্টের পরে অনেক কিছু নিয়ে বলে, এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মানুষ কত রকম কত কী করে। ওখানে আশেপাশে আমি যেরকম অ্যাক্সিডেন্টটা করছিলাম, যখন সেকেন্ডবার অ্যাক্সিডেন্ট করার পরে আমার কি বলবো, ওখান থেকে পাশের থেকে এক মহিলা করছে কি, তারা মহিলা দৌড়ে এসে বলে ওই যে একজন মারা গেছে, একজন মারা গেছে। মানে আমি তো রাস্তায় শোয়া ছিলাম, কেননা আমি তো ওই সময় আউট সেন্স, মানে সেন্স তো আমার ঠিকই নাই, আউট অফ সেন্সের ভিতর দিয়ে থাকার কারণে আমি বুঝতে পারছিলাম না কারোর জন্য বিয়ে হয়ে যাচ্ছে আজকে, কী করবে না বুঝতেছি না ব্যাপারটা। যাই হোক, ওইটা ওই পর্যন্তই থাক। তো কি হলো, তখন পাশের থেকে একটা মহিলা দৌড়ে এসে বলতেছে ওই একজন মারা গেছে, একজন মারা গেছে। আসলে বিষয়টা তখনই আমার খারাপ লাগলো যে আমি বেচারা এখানে পড়ছি, উনি দৌড়ে কয় মারা গেছে, মারা গেছে। আসলে এটা তো ঠিক না, একজন মানুষ অ্যাক্সিডেন্ট করতেই পারে, তাই বলে যে ডাইরেক্ট মৃত্যু কামনা করে দিতে হবে, এটা তো ঠিক না। তো উনি এটা যখন বলছে তখন আমি উঠে আমি বলতেছি কী কন না কন, মারা গেছি মানে। তো উনি আমার দেখে শক, মানে রীতিমতো। আমি মনে করলাম ওনার মনে হয় ইচ্ছা ছিল যে আমি মারা গেলে ওনার ভালো হয়, এরকম কিছু। মানে আমার দেখে উনি শক। হ্যাঁ, তো বিষয়টা এমনই যে আমরা বাইক মোটামুটি একটু, মানে বাইকার যদি কেউ পড়ে তো সব দোষ কিন্তু বাইকারদেরই হয়, কিন্তু আসলে সব সময় কি বাইকারদের দোষ থাকে? আসলে কি বাইকাররা সবসময় ভুল করে, নাকি দুই চাকা বলে বাইকারদেরই সবসময় দোষ হয়ে যায়? যাই হোক, এই গাড়িগুলা মোটামুটি, এই গাড়িগুলাতে কি করে বলতে পারে? জমি চাষ করে। তো যাই হোক, আমি অনেক সময় পরে চাপে রাখছি, অনেক সময় ধরে আমার ভিতর থেকে একটা লাড়া দিয়ে উঠতেছে। এখন খুব ওভারঅল স্পিড যদি বেরোয় যায়, আচ্ছা একটু স্পিড আপ করা উচিত আমার মনে হয়। যাই হোক, কি করে চাপাতেই আছি, চাপাতেই আছি। আরে ভাই টাইরে বাইরে নাইলে সাইড দেন। এখন একটা স্পেসে টাইনে বেরোনোটা একদম টাফ নয়, কোনো বিষয় নাকি এটা। যাই হোক, আমি প্রায় বাসার কাছেই চলে আসছি। এখন কোনো অযথা আমৃতমৃ করে লাভ নাই, স্বাভাবিকভাবে আস্তে ধীরে যাই, কেননা বাসার দ্বারে এসে তাড়াহুড়ো করে কোনো লাভ নাই। একটু দেরি হইলেও বাসায় খুব সুন্দরভাবে পৌঁছানো উচিত। আর এনার পিছনে থাকলে মনে হয় খুব ডিস্টার্ব হয়ে যাবে। ইনি আসলে বাইক ঠিকঠাক মতো রাইড করতে পারে বলে আমার মনে হচ্ছে না। দেখ কী অবস্থা, আপনার কাছে একটা পালসার বাইক, উনি নাটক করতেছে ভ্যান ক্রস করতে গিয়ে। ওভারলোডে বাইক, হেলমেট নাই, একজন দুইজন তিনজন, সামনে একটা চারজন, কোনো সেফটি নাই, কোনো কিছুই নাই। 4-5 জন নিয়ে উনি যাচ্ছে রিল্যাক্স। যাই হোক, আমার ক্লাস প্লেট মোটামুটি একটু ডিস্টার্ব করতেছে, আমি একটু এবার ট্রেনে বেরোবো। হ্যাঁ, কতদিন হয়ে গেল তোর দেখাটাও মেলে না, পথালো প্রতীক হলাম সবারই নিঃস্ব, তোর আমার এই প্রেমের কি দাম দেবে বিশ্ব। ছোটবেলায় আমার সুরটা ছিল অনেক ভালো, আমি মোটামুটি গান গাইতে পারতাম, কিন্তু এখন আর দমে পেরে উঠি না, কেন জানি না।
একটু টান দিতে গেলে গলা চিকন হয়ে যায়, দেন সেখানে ভারী হয়ে যায়। আসলে বয়স তো ভারী হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বয়সের ছাপ বেড়েই যাচ্ছে। ওই যে কিছু মানুষ মরে যায় 25-এ, কিছু মানুষ মরে যায় 25-এ, মরে গিয়েও বহুকাল বাঁচে সে। কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। লা 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 লা। শৈশবের জন্যগুলো লিখে রেখেছিলাম ভাগ্য, সময় মাঝে মাঝে সব চিঠির পাতায়, তবে কি এভাবে যাচ্ছে জীবন, তবে কি আমরা সবে কিছু মানুষ মরে যায় 25-এ। একজন শিক্ষক গেল, খুব মজার শিক্ষক ছিল। শৈশবের ছেলেগুলো লিখে রেখেছি খাতায়, সময় মাঝে হারিয়ে ফেলেছি সমস্ত, তবে কি এভাবে কাটবে জীবন, তবে কি তোমরা সবে কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর বাঁচে সে। কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বাঁচে সে। अरे भाई साइड में डंडे का বাকার বাজারে এসে প্রায় এই মোড়ে আমার ঝামেলা বেঁধে যায়, কেননা এই মোড়ে আসলেই মোটামুটি এখানকার এই ভ্যান গাড়িগুলো রাখার যে পরিবেশ, সেটা আমার খুব বিরক্তকর লাগে। দেখেন রাস্তার মাঝখান বরাবর একটা ভ্যান রেখে উনি গল্প করতেছে, কি সিস্টেম রে মাইরি। সব পরিচিত মনে করেন ভাই বেগার যদি এরকম করে, তো আসলে কিছু বলার থাকে না, কার থেকে কার কি বলবো, কিছু বলতে মন চায় না, আবার ছাড় দিতে মন চায় না। হ্যাঁ ওটা পাই গেছে গেলাম, আমি আসবো তো এও নি মনে করো, তুমি কি করবা ফাইনাল গেলে আমি ফাইনাল নেই যাচ্ছি কাছে বুঝি, এই নাই ফাইনাল নিয়ে যাচ্ছি। কেবল আসলাম আমি, না যাবো না, মানে এখন বাসায় যাবো, এই ভিডিও নিয়ে কাজ মাজ করি মোটামুটি ফাইনাল করে ফেলাবো। এই কাজ মাজ করতে কত সময় লাগবে?
হ্যাঁ ওই ভাইয়ের তেলে মনে করো কি করবো সন্ধ্যার পর। আর ওইটা কি করবা? হ্যাঁ ওইটা আবার ডে করে ফেলাতে হবে। ফোন আস না কাছে, মোবাইল আস তো। আচ্ছা ফোন দিবা। ও কন্টেন্ট ক্রিয়েটর, কি অবস্থা? আরে বাস আবেগ ভাই তো তুমি তো জনগণের স্বার্থে কিছু বলতে চাও? তোমার অডিয়েন্স ডাক্তারের অবস্থা কি? তো মেলা দিন ধরে দেখতেছি না। কাল পরশু যাক না, আমাদের আছে কিছু ওয়েট হয়ে গেল কিনা, মার্কেট আউট, সাপুরি টাপুরি সাইজ দিস তো আবার নতুন করে কি আর করার, নতুন আবার সাপুরি হইস তো, সাপ টাপ নিয়ে দেয়, শুভরাত্রি দেয়। যাই হোক, মজা মজা মজা। হ্যাঁ একটা